ভাবুন তো, এমন একটা দৃশ্য, আমরা ল্যাপটপের সামনে বসে আছি, একটা কাজ গত ৩ সপ্তাহ ধরে শুধু জমিয়েই রেখেছি। মানে আমরা খুব ভালোভাবে জানি যে কাজটা করা কতটা জরুরি। কিন্তু কিছুতেই ফোকাস আসছে না। একদম। আমরা রীতিমতো চাই যে কাজটা করার ইচ্ছা করুক, কিন্তু আমাদের মস্তিষ্ক যেন একদম বেঁকে বসেছে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই অবস্থার ভেতর দিয়ে গেছি, তাই না? হ্যাঁ, সবাই ফেস করেছে এটা। আর খুব সহজেই আমরা এই ব্যাপারটাকে একটা নাম দিয়ে দিই, অলসতা। অথবা ভাবি আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের ঘাটতি আছে। কিন্তু যদি বলি, এই পুরো ব্যাপারটার সাথে আমাদের ইচ্ছাশক্তির আসলে কোনো সম্পর্কই নেই। ইচ্ছাশক্তির কোনো সম্পর্ক নেই। কথাটা শুনতে হয়তো অনেকের কাছেই একটু ধাক্কা লাগার মতো বিষয়। হ্যাঁ, কারণ ছোটবেলা থেকেই তো শেখানো হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক, কিন্তু আসল গল্পটা হচ্ছে আমাদের শরীর এবং মস্তিষ্ক কোনো মোটিভেশনাল স্পিচ শোনে না। সে শোনে রাসায়নিক সিগন্যাল। আর ঠিক এই কারণে আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আমাদের প্রতিদিনের জীবনকে একদম পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমরা আজ কথা বলবো মানবদেহের এক অদৃশ্য নিয়ন্ত্রক, মানে আমাদের হরমোন নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আজকের এই আলোচনার মূল ভিত্তি হল ইউটিউবের সময়ের ডাক চ্যানেলের একটা দারুণ ভিডিও, যার শিরোনাম হরমোনই আপনাকে কন্ট্রোল করছে, মাস্টার ইয়োর হরমোনস মাইন্ডসেট। আমাদের মিশন হল এটা বোঝা যে কেন মানুষ নিজের অজান্তেই হরমোনের দাস হয়ে পড়ে। এবং কিভাবে এই রাসায়নিক সিস্টেমটাকে নিজেদের পক্ষে কাজে লাগানো যায় সেটাও আমরা দেখব। একদম। এখানে আমরা হাওয়ায় ভাষা কোনো মোটিভেশনাল কথা বলবো না, একদম বাস্তবসম্মত বিজ্ঞান আর মনস্তত্ত্ব নিয়ে কথা হবে। আমি ভিডিওটার একটা ব্যাপার খেয়াল করলাম, আমরা যখন কাজ করতে পারি না, তখন নিজেদের চরিত্রকে দোষ দিই। হ্যাঁ, আমরা ভাবি আমাদের নিজেদেরই কোনো সমস্যা। যে ধরুন গাড়ির ইঞ্জিনে তেলের অভাব রয়েছে আর ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরে ঝাঁকাচ্ছে আর ভাবছে গাড়ি কেন এগোচ্ছে না। আমরা আসলে ভেতরের সিস্টেমের সমস্যাকে ইচ্ছাশক্তির সমস্যা ভেবে বসে থাকি। আপনার গাড়ির ইঞ্জিন আর তেলের উপমাটা কিন্তু চমৎকার, তবে আমি এটাকে আর একটু অন্যভাবে দেখি। মানে ইঞ্জিন যে শুধু তেল ছাড়া চলছে তা নয়, বরং আমরা না জেনেই তেলের ট্যাঙ্কে একটু একটু করে চিনি মেশাচ্ছি। ও আচ্ছা, চিনি মেশাচ্ছি মানে? মানে আমাদের ব্রেনও ঠিক এই কাজটাই করে। যখন আমরা না বুঝে ভুল জায়গায় আমাদের এনার্জি খরচ করি, আমরা ভাবি আমরা নিজেরাই নিজেদের জীবন চালাচ্ছি। কিন্তু আসলে তা নয়। আসলে আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া, হুট করে রেগে যাওয়া বা ধরুন একটা কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেওয়া, এগুলো সবই হরমোনের ওপর নির্ভরশীল। যে মানুষটা নিজের শরীরের এই সিস্টেম বোঝে না, সে সারা জীবন শুধু নিজেকেই দোষারোপ করতে থাকে। সেভাবে অন্য সবাই কত সহজে কাজ করে ফেলছে, শুধু সেই নিজে বোধহয় ফাঁকিবাজ। ঠিক তাই। দাঁড়ান একটু থামাই আপনাকে। তার মানে আপনি বলছেন, আমার যে মাঝে মাঝে জিমে যেতে ইচ্ছে করে না বা কোনো কঠিন প্রজেক্ট শুরু করতে ভয় লাগে, এটা আমার চরিত্রের কোনো দুর্বলতা নয়? না, পুরোপুরি নয়। এটা স্রেফ একটা কেমিক্যাল ডেফিসিট। কারণ আমি তো বছরের পর বছর ধরে নিজেকে গালাগাল করে আসছি যে আমি একটা আস্ত ফাঁকিবাজ। দেখুন, আমি কিন্তু আপনার জিম ফাঁকি দেওয়ার কোনো এক্সকিউজ বা সাফাই তৈরি করে দিচ্ছি না। আচ্ছা, সেটা ঠিক। কিন্তু হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা আপনার সদিচ্ছার চেয়ে আপনার হরমোনাল ব্যালেন্সের উপর বেশি নির্ভরশীল। ধরুন সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্লান্ত লাগছে, হ্যাঁ, তখন আমরা সাধারণ লজিকে ভাবি আরেকটু ঘুমানো দরকার ছিল। কিন্তু উৎস উপাদান আমাদের খুব সুন্দর করে দেখাচ্ছে এই ক্লান্তিটা শুধু ঘুমের অভাব নয়, এটা মূলত কর্টিসল এবং ডোপামিনের ভারসাম্যের অভাব। আচ্ছা। ডোপামিনকে আমরা সাধারণত সুখের হরমোন হিসেবে জানি, কিন্তু আসলে এটি হল অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড বা পুরস্কারের প্রত্যাশার হরমোন। ওহ, তার মানে কাজটা করলে আমি কি পাবো সেই আনন্দটা ব্রেন আগে থেকেই ভেবে নেয়। একদম ঠিক। যখন মস্তিষ্কের ডোপামিনের ফ্লো ঠিক থাকে, মস্তিষ্ক সিগন্যাল পায় যে সামনের কঠিন কাজটা করলে একটা ভালো কিছু অর্জিত হবে। আচ্ছা। ফলে সে আপনাকে কাজে নামার এনার্জি দেয়। এর পাশাপাশি যখন সেরোটোনিন এবং টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকে, মানুষ তখন নিজের ওপর অদ্ভুত একটা ভরসা পায়। তার মানে আত্মবিশ্বাস আসলে নিছক কোনো মানসিক অবস্থা নয়। না, এটি এই হরমোনগুলোর সরাসরি রাসায়নিক ফলাফল। কিন্তু যখন এই রাসায়নিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তখন মস্তিষ্ক আর সেই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে না। ওহ, তার মানে যেদিন ডোপামিন ভুল জায়গায় খরচ হয়ে যায়, সেদিনই আমরা বড় কাজগুলো এড়িয়ে চলি। হ্যাঁ, ঠিক তাই।
কিন্তু এই ভুল জায়গায় খরচ হওয়া বলতে আসলে কি বোঝায়? যেমন ধরুন, এই যে আমরা সারাদিন মোবাইল স্ক্রোল করি বা অপ্রয়োজনীয় ছোট ছোট ভিডিও দেখি, এগুলো তো আমরা স্রেফ বিনোদনের জন্য করি। হ্যাঁ, সবাই তাই ভাবে। ভিডিওটাতে বলা হচ্ছে এটাও নাকি চরিত্রের দুর্বলতা নয়, বরং মস্তিষ্কের সহজ ডোপামিন খোঁজার প্রবণতা। একদম বৈজ্ঞানিক সত্য এটা। আমাদের মস্তিষ্ক বিবর্তনের ধারা অনুযায়ী সবসময় শক্তির অপচয় রোধ করতে চায়, মানে সে শর্টকাট খোঁজে। আচ্ছা, আপনি যখন সকালে উঠেই 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেন, তখন ব্রেন কোনো রকম শারীরিক বা মানসিক পরিশ্রম ছাড়াই খুব সস্তায় প্রচুর ডোপামিন পেয়ে গেল। ও এরপর যখন আপনি একটা বই পড়ার কথা ভাবেন বা জিমের কথা ভাবেন, তখন ব্রেন হিসাব মেলাতে পারে না। সেভাবে বই পড়ে এত কষ্ট করে ডোপামিন নেওয়ার কি দরকার? আমি তো বিছানায় শুয়ে স্ক্রল করি, এর চেয়ে অনেক বেশি পাচ্ছিলাম। এক্স্যাক্টলি! আপনার ব্রেনের ডোপামিন থ্রেশহোল্ড বা মাত্রাটা এত বেড়ে গেছে যে সাধারণ ফোকাসের কাজগুলো তার কাছে তখন পাহাড় সমান ভারী মনে হয়। এটা তো একটা মারাত্মক ফাঁদ। হ্যাঁ, এটা ব্রেনের একটা সাধারণ প্রশিক্ষণ প্রক্রিয়া যা আমরা নিজেরাই নিজেদের সাথে করছি। আর এই সস্তা ডোপামিনের ফাঁদের সাথে যখন কর্টিসল এসে যুক্ত হয়, তখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। কর্টিসল মানে ওই স্ট্রেস হরমোনটা? হ্যাঁ, কর্টিসল হলো আমাদের স্ট্রেস বা ভয়ের হরমোন। যখন আমরা দীর্ঘ সময় ধরে কোনো অনিশ্চয়তায় ভুগি, কেরিয়ার নিয়ে টেনশন করি বা পারিপার্শ্বিক চাপে থাকি, তখন শরীরে কর্টিসল ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু বাইরে থেকে তো হয়তো দেখা যাচ্ছে আমরা দিব্যি সোফায় বসে কফি খাচ্ছি, কোনো বাঘ তো আর আমাদের তাড়া করছে না। আপনার ব্রেন কিন্তু জঙ্গলের বাঘ আর অফিসের ডেডলাইনের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। তাই নাকি? হ্যাঁ, তার কাছে বিপদ মানেই বিপদ। মস্তিষ্ক তখন ক্রমাগত বিপদের সিগন্যাল পায়, আর যখন ব্রেন ভাবে আমরা বিপদে আছি, তখন সে সার্ভাইভাল মোড বা টিকে থাকার মোড অন করে দেয়। ওহ, তখন সে আর নতুন কিছু ভাবতে পারে না। হচ্ছি এখানে আমার একটা খটকা লাগছে। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে আমরা পুরোটাই আমাদের ব্রেনের কেমিস্ট্রির কাছে জিম্মি। আচ্ছা, কিন্তু অনেকেই তো বলবেন এটা স্রেফ শৃঙ্খলার অভাব। যদি কারোর সত্যিই কোনো কাজ করার থাকে, তবে নিজেকে জোর করে হলেও তো সেটা করানো উচিত, তাই না? অনেকেই এটা বিশ্বাস করেন। মানে আমাদের সমাজ তো এটাই শেখায় যে নো পেইন নো গেইন। সফল হতে গেলে তো নিজেকে ধাক্কা দিতেই হবে, একটু জোর জবরদস্তি তো করতেই হবে। এই নো পেইন নো গেইন ধারণাটার গভীরে গিয়েই কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টি উঠে আসে। সেটা কি? মস্তিষ্কের সাথে জোর জবরদস্তি করে বা তাকে প্রতিনিয়ত শাস্তি দিয়ে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা যায় না। ব্রেনকে বুঝিয়ে তার সিস্টেমের সাথে তাল মিলিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। আচ্ছা, মানে জোর করলে উল্টো ক্ষতি হয়? হ্যাঁ, দীর্ঘদিনের মানসিক ক্লান্তি, জোর করে কাজ আদায় করা এবং অনিশ্চয়তা আমাদের ভেতরের শক্তিকে একদম চুপচাপ ক্ষয় করে দেয়, যাকে আমরা আজকালকার ভাষায় বার্নআউট বলি। হ্যাঁ, বার্নআউট শব্দটা তো আজকাল সব জায়গায় শোনা যায়। সবাই বলছে তারা বার্নআউট। এর কারণ হল একটা ক্লান্ত মস্তিষ্ক সব সময় নিজের বিরুদ্ধে কথা বলে, আর শক্ত মস্তিষ্ক নিজের পক্ষে যুক্তি খোঁজে। দারুণ বলেছেন কথাটা। আপনি যখন নিজেকে প্রতিনিয়ত জোর করেন, তখন আপনার মন বারবার পালানোর পথ খোঁজে। এটা কোনো ব্যর্থতা নয়, এটা শরীরের একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া। মানে শরীর বলছে আমাকে একটু বিশ্রাম দাও। একদম। দিনের পর দিন জমে থাকা এই অদৃশ্য চাপ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ধৈর্য আর আত্মবিশ্বাস খেয়ে ফেলে। একটা সময় মানুষ বারবার নিজের কাছে হেরে গিয়ে চুপচাপ নিজেকে ছোট করতে শুরু করে। ভাবে যে আমার ভাগ্যই এমন। হ্যাঁ, কিন্তু এই চিন্তাগুলো তার বাস্তব অভিজ্ঞতা থেকে আসে না, আসে তার দীর্ঘদিনের মানসিক ক্লান্তি থেকে। তার মানে আমরা আসলে একটা নীরব ক্ষতির শিকার হচ্ছি। এই ব্যাপারটা আমাদের চারপাশের সমাজের চিত্রটাকে একেবারেই বদলে দেয়। ঠিক বলেছেন। সমাজ আমাদের শেখায় সবসময় দৌড়াতে, আরও বেশি কাজ করতে, আরও চাপ নিতে, যেন এক মুহূর্ত বসে থাকা মানেই জীবন পিছিয়ে গেল। অথচ এটা কত বড় একটা ভুল ধারণা। হ্যাঁ, মানে কিভাবে এই চাপ কমাতে হয়, ব্রেনকে শান্ত রাখতে হয় বা শক্তি জমিয়ে রাখতে হয়, তা তো আমাদের কেউ শেখায় না। এটা একটা বড় ট্র্যাজেডি। সমাজ আমাদের শেখায় কঠোর হতে, কিন্তু প্রকৃত মানসিক শক্তি কঠোরাতে থেকে আসে না। তাহলে কোথা থেকে আসে? উৎস থেকে খুব স্পষ্ট জানা যায় যে সত্যিকারের শক্তিশালী মানুষরা সব সময় দৌড়ায় না। তারা জানে কখন থামতে হবে এবং কখন বিশ্রাম নিতে হবে। তারা মানে হরমোনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না? না, বরং তারা হরমোনকে নিজের পক্ষে ব্যবহার করতে শেখে। শক্ত হওয়ার মানে অনুভূতিহীন হওয়া বা রোবটের মতো কাজ করে যাওয়ার নয়। শক্ত হওয়ার মানে হল নিজের অনুভূতিকে বুঝতে পারা। এটা তো ঠিক একজন পেশাদার অ্যাথলিটের মতো। হ্যাঁ, ঠিক তাই।
মানে আমরা সাধারণ মানুষরা ভাবি বড় বড় অ্যাথলেটরা সারা দিন শুধু জিমে পড়ে থাকে, ভারী ওজন তোলে আর ঘাম ঝরায়। কিন্তু স্পোর্টস সায়েন্স বলে আসল চ্যাম্পিয়নরা ট্রেনিংয়ের চেয়ে রিকভারি বা বিশ্রামের দিনগুলোকে সমানভাবে বা তার চেয়েও বেশি গুরুত্ব দেয়। একদম। পেশি তো আর জিমের ভেতর তৈরি হয় না, পেশি গঠিত হয় যখন অ্যাথলিট বিশ্রাম নেয়। আমাদের মস্তিষ্ক তো ঠিক সেভাবেই কাজ করার কথা, তাই না? খুব সুন্দর একটা সংযোগ তৈরি করেছেন আপনি। এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা সবাই শুধু ফলাফল নিয়ে ভাবি, কিন্তু প্রক্রিয়া নিয়ে ভাবি না। আমরা ভাবি কেন আমরা আগের মতো ফোকাসড নই। হ্যাঁ, বা কেন আগ্রহ দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু আমরা খুব কমই ভাবি যে দিনের পর দিন আমাদের শরীর আর মনের উপর কী পরিমাণ অদৃশ্য চাপ জমছে। ভয়ের সাথে সমঝোতা করে জীবন কখনো সামনে এগোয় না। এই টক্সিক প্রোডাক্টিভিটি তো আমাদের শেষ করে দিচ্ছে। সমাজে শেখানো এই টক্সিক প্রোডাক্টিভিটি অনেক সময় মানুষের ভেতরের সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ খুব শান্ত থেকেও অসম্ভব চাপ সামলাতে পারে। হ্যাঁ, অফিসেও এমন কিছু মানুষ দেখা যায়। তারা চিৎকার করে না, হইচই করে না, কিন্তু ভেঙে পড়েও না। কারণ তারা জানে কখন নিজেকে টান দিতে হবে আর কখন ছেড়ে দিতে হবে। তারা শরীরকে শত্রু ভাবে না, বরং সঙ্গী ভাবে। কিন্তু তাহলে আসল সমাধানটা কোথায়? এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। হ্যাঁ, এবার সমাধানের দিকে যাওয়া যাক। ডোপামিনের ফাঁদ, কর্টিসলের ভয়, সমাজের চাপ সবই বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এখন কি করতে পারি? যে মানুষটা এই মুহূর্তে মনে করছে সে একটা বদ্ধ চক্রে আটকে আছে, সে এই নিজের ভেতরের শব্দ শোনা ব্যাপারটা প্র্যাকটিক্যালি কিভাবে শুরু করবে? কারণ মোটিভেশনাল স্পিচ শুনে রাতারাতি জীবন বদলে ফেলার ধারণা তো আমরা প্রথমেই বাতিল করে দিয়েছি। একদম। দেখুন, পরিবর্তন কখনোই একদিনে আসে না বা হঠাৎ কোনো বিপ্লবের মাধ্যমে ঘটে না। পরিবর্তনটা আসবে খুব ধীরে, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। আচ্ছা। আমাদের মূল লক্ষ্য হল শরীরকে এটা বোঝানো যে আমরা বিপদে নেই। শরীরকে এক ধরনের নিরাপত্তার সিগন্যাল পাঠাতে হবে। যখন শরীর নিরাপদ বোধ করে, তখনই সে আমাদের সাহস ও স্থিরতা প্রদান করে। এই নিরাপত্তার সিগন্যাল প্র্যাকটিক্যালি কিভাবে পাঠানো যায়? যদি আমরা এই পুরো প্রক্রিয়ার ভিত্তিগুলোর দিকে তাকাই, ঘুম, বিশ্রাম এবং নিজের জন্য সময় বের করা কোনো বিলাসিতা নয়, এগুলো শক্তির মূল ভিত্তি। অথচ আমরা ভাবি ঘুম কমালে সময় বেশি পাবো। হ্যাঁ, কিন্তু ঠিকমতো ঘুমানো হলো ব্রেইনকে রিসেট করার সবচেয়ে শক্তিশালী উপায়। এই ভিত্তি নড়বড়ে হলে তার উপর দাঁড়ানো সব স্বপ্ন নড়বড়ে হয়ে যায়। এরপর ধরুন, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 15 থেকে 20 মিনিট। ওই সময়টা তো খুবই ক্রুশিয়াল। আপনি যদি উঠেই ফোন হাতে নেন, আপনি ব্রেনকে স্ট্রেস আর সস্তা ডোপামিনের একটা ককটেল খাইয়ে দিচ্ছেন। ওরে বাবা! আন্তগুলো হরমোনাল সিস্টেমকে ধীরে ধীরে আমাদের পক্ষে নিয়ে আসে। তার মানে নিজেকে বদলানো মানে নিজেকে ভেঙে ফেলা নয়, বরং নিজেকে বোঝা। একদম। মানুষের আসল শত্রু শরীর বা মন নয়, আসল শত্রু হল অজ্ঞানতা। প্র্যাকটিক্যালি শুরু করার প্রথম ধাপ হল নিজের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ বন্ধ করা। আচ্ছা। যখন মনে হবে মস্তিষ্ক ক্লান্ত, তখন তাকে শাস্তি না দিয়ে বিশ্রাম দিতে হবে। যখন বুঝতে পারবেন যে ব্রেন এখন সস্তা ডোপামিনের ফাঁদে পড়ছে, তখন তাকে ধীরে ধীরে সেখান থেকে সরিয়ে আনতে হবে। নিজের সাথে যুদ্ধ করা বন্ধ করতে হবে। যেদিন এটা বন্ধ হবে, সেদিন থেকেই ভেতরের শক্তি নষ্ট হওয়া বন্ধ হবে। ভেতরে ভেতরে যখন সিস্টেম রিসেট হতে থাকে, তখন চিন্তা পরিষ্কার হয় এবং সিদ্ধান্তগুলো আগের চেয়ে কম ভয় আর বেশি স্পষ্টতার সাথে আসতে শুরু করে। আজকের এই আলোচনাটা সত্যি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে দুর্বল নই, আমরা শুধু এতদিন ভুল জায়গায় যুদ্ধ করছিলাম। একদম ঠিক বলেছেন। মোটিভেশনাল ভিডিও দেখে সাময়িক উত্তেজনা পাওয়ার চেয়ে নিজের হরমোনাল সিস্টেম এবং শারীরিক ছন্দ বুঝতে পারাটাই যে দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি, সেটা খুব দারুণভাবে উঠে এসেছে। প্রকৃত শক্তি চেঁচিয়ে বা সারাক্ষণ দৌড়ানোর মধ্যে নেই, প্রকৃত শক্তি আসে স্থিরতা থেকে। আর এই জ্ঞান অত্যন্ত জরুরি, কারণ এটি প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করার যে মানসিক যন্ত্রণা, তা থেকে আমাদের মুক্তি দেয়। হ্যাঁ, ওই গিল্ট ট্রিপটা আর থাকে না। যখন বোঝা যায় যে সমস্যাটি ইচ্ছাশক্তির নয়, বরং প্রাত্যহিক অভ্যাসের কারণে তৈরি হওয়া রাসায়নিক ভারসাম্যহীনতার, তখন জীবনকে নতুনভাবে সাজানোর একটি বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত পথ খুঁজে পাওয়া যায়।
সমাজ সবসময় আরও দ্রুত দৌড়াতে বলবে, কিন্তু খুব কম মানুষ শেখাবে কিভাবে দাঁড়াতে হয়। দারুণ একটা কথা। আর যে মানুষ স্থির হয়ে দাঁড়াতে জানে, সে মানুষই ঠিক সময়ে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। অসাধারণ বলেছেন। এই বিশ্লেষণ শেষে সত্যিই একটি গভীর প্রশ্ন থেকে যায়, যদি আমাদের দৈনন্দিন অভ্যাস আর চারপাশের পরিবেশ আমাদের হরমোনকে এত তীব্রভাবে নিয়ন্ত্রণ করে, তবে আধুনিক যুগের এই গ্যাজেট নির্ভর অতি ব্যস্ত আর স্ট্রেসফুল জীবন ব্যবস্থা কি আসলে নীরবে মানব প্রজাতির সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চিরতরে বদলে দিচ্ছে? এটা খুব ভাবার মতো একটা বিষয়। আমরা কি নিজেদের অজান্তেই একটা ভীতু প্রজাতিতে পরিণত হচ্ছি? শুরুতে আমরা যেমন বলছিলাম, হাতের এক্স-রে রিপোর্ট দেখে ভাঙা হাড় ধরা সহজ, কিন্তু মনের ভেতরে যে অদৃশ্য হরমোনের খেলা চলছে সেটা বোঝার জন্য দরকার এই স্থিরতা। একদম। হয়তো ভবিষ্যতে প্রকৃত বিপ্লবী তারাই হবে, যারা এই প্রবল কোলাহলের মাঝেও নিজের শরীরকে শান্ত রাখার শিল্পটি আয়ত্ত করতে পারবে। আর সেই অদৃশ্য ঘোলা জল পরিষ্কার করার দায়িত্বটা এখন আমাদের সবার নিজের হাতেই।